আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আজকে আমি আবার তোমাদের রিফাত ভাইয়া চলে এসেছি পদার্থবিজ্ঞানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার স্থির তড়িৎ নিয়ে। তোমাদের টেস্ট প্রিপারেশন এবং রিকভারি কোর্সে আমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কি বলো তো ভাইয়া? স্থির তড়িৎ। তো স্থির তড়িৎ জিনিসটা আসলে আমি যদি বলি আহ এই চ্যাপ্টারটার এই চ্যাপ্টারটা থেকে কিন্তু আমরা যখন আগের ইয়ার গুলো একটু লক্ষ্য করব, ঠিক আছে, কিছুক্ষণ পরে আমি বলবো আরো ডিটেলস যে আগের ইয়ার গুলোতে কি হচ্ছিল। কিন্তু প্রথমের দিকে যদি একটু বলি, আগের ইয়ার গুলোতে আসলে যে পরিমাণের সিকিউ কোশ্চেন গুলো ছিল, সিকিউ বা এমসিকিউ কোশ্চেন গুলো ছিল, বর্তমানে কিন্তু তার থেকে আরো বেশি পার্সেন্টেজ বেড়ে গেছে। কেন ভাইয়া? কেন বেড়ে গেছে এই চ্যাপ্টার থেকে আসা? কজ আগে আমরা চলতরিৎ পড়তাম, কিন্তু বর্তমানে এটা নাই। তার মানে এই চ্যাপ্টার থেকে আসলে কি কি জিনিস পড়তে হবে, এই জিনিসগুলো আজকের ক্লাসে আমরা জানবো। স্থির তড়িৎ কেন ইম্পর্টেন্ট এই টাইমে এসে তোমাদের জন্য, সেটা কিন্তু আমরা এই চ্যাপ্টারের প্রতিটা টপিক যখন ক্লিয়ার করব তখনই বলে দেবো। এবং গুরুত্বপূর্ণ টপিক গুলো আমি কিন্তু আমার ফার্স্ট স্লাইডের ক্লাসগুলোতে তোমাদের জন্য আলোচনা করার ট্রাই করব। এন্ড এই চ্যাপ্টারটা কিন্তু ফিজিক্সের চ্যাপ্টার 10 বা 10 অধ্যায় অর্থাৎ লাস্টের একটা পার্টের দিকে চলে আসে। তো ভাইয়া এই চ্যাপ্টার থেকে কি আসলে কোয়েশ্চেন হবে কিনা, এমসিকিউ তে আসলে এই চ্যাপ্টারটা পরে ইফেক্টিভ হবে কিনা, সেই জিনিসগুলো আজকের ক্লাসে আমরা তোমাদেরকে ক্লিয়ারিফাই করার ট্রাই করবো। আরেকটা জিনিস একটু বলে রাখি ছোট করে, সেটা হচ্ছে তড়িৎ চ্যাপ্টারটা, বিদ্যুৎ চ্যাপ্টারটা কিন্তু তোমাদের এখন যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা, যখন তোমরা এইচএসসি পরীক্ষাতে যাবা, এইচএসসি পরীক্ষার টাইমে কিন্তু তোমরা অনেক বেশি সাফার করবা। যারা চিন্তা করতেছো এই চ্যাপ্টারটি স্কিপ করার জন্য, নেভার নেভার স্কিপ স্কিপ করা যাবে না। ঠিক আছে, স্কিপ করা যাবে না ভাই। কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে, ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে চ্যাপ্টারটা পড়তে হবে। সো এই চ্যাপ্টারটা আমি ট্রাই করব তোমাদেরকে একদম বেসিক থেকে ট্রাই করব তোমাদেরকে এই চ্যাপ্টারে বেসিক থেকে প্রো লেভেলে যত পরিমাণে ইম্পর্টেন্ট কনসেপ্ট দেওয়া যেতে পারে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার। এই চ্যাপ্টারটা আজকের ক্লাস করার পরে তোমাদের প্রথম পার্টটা ইনশাল্লাহ কভার হয়ে যাবে এবং খুব ভালো লেভেলে কভার হবে। সো এটা জানিয়ে আমরা ক্লাসটা শুরু করব। হবে আজকে পদার্থবিজ্ঞান অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কারণ নরমালি যখন আমরা 25 এসএসসি 25 এর টাইমে দেখতেছিলাম, তখন কিন্তু আমাদের আরেকটা পার্ট ছিল এসএসসি 25 এর টাইমে। কি পার্ট ছিল ভাইয়া? সেটা হচ্ছে চলবিদ্যুৎ। তো যেহেতু এবার তোমাদের চলবিদ্যুৎ নাই, ঠিক আছে, এবার যেহেতু কি নাই, চলবিদ্যুৎ নাই, সেই জন্য দেখা যাচ্ছে যে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এন্ড এই চ্যাপ্টারটা থেকে এমসিকিউ যেমন থাকবে, ঠিক আছে, এমসিকিউ থাকবে প্লাস কি থাকবে ভাইয়া? ঠিক আছে, শর্ট কোশ্চেন তো থাকবে প্লাস সিকিউ। সো ভালো করে এই চ্যাপ্টারটা তোমাদের কি করতে হবে? রিভিশন দিতে হবে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের সকল কনসেপ্ট নিয়ে ভাইয়া আছি তোমাদের সাথে। এই চ্যাপ্টারের সকল কনসেপ্ট পাই টু পাই তোমাদেরকে বুঝাই দিব। এন্ড হট টপিক যেগুলো আছে এই চ্যাপ্টারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হট টপিক গুলো, সেগুলো নিয়ে আলোচনা হবে। চলো আমরা ক্লাসটা শুরু করি। ওকে, খেয়াল করো এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলো। ভাই আমার ক্লাসগুলোতে একটু খেয়াল করবা যে সিকিউর জন্য, এমসিকিউর জন্য যে ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার আসবে সেগুলো নিয়ে আমি কিন্তু আগে প্রথমে ক্লাসে শুরুতে তোমাদেরকে ধারণা দিয়ে দিই। এই চ্যাপ্টারের একটা আলটিমেট সামারি কিন্তু এখানে আছে। এই চ্যাপ্টারে কি কি টপিক নিয়ে আলোচনা হবে খেয়াল করো। প্রথমে আমরা দেখব আধান বা চার্জ নিয়ে। ভাইয়া আধান জিনিসটা কি, চার্জ জিনিসটা কি, সেই জিনিসটা নিয়ে দেখবো। তারপরে এই যে আধান বা চার্জের মধ্যে একটা পার্ট হচ্ছে ধনাত্মক, ধনাত্মক আধান যেটাকে আমরা বলি পজিটিভ আধান, আর একটা হচ্ছে নেগেটিভ আধান। তো পজিটিভ আধান আর নেগেটিভ আধান এই জিনিসগুলো নিয়ে আমরা একটু দেখবো। তারপরে আমরা কি দেখবো বলো তো ভাইয়া? তারপর আমরা দেখবো আধানের সংরক্ষণশীলতার যে সূত্রগুলো আছে সেগুলো। ঠিক আছে, আমরা আধানের যে সংরক্ষণশীলতার জন্য যে সূত্রগুলো পড়ি সেটা। তারপর অন্যতম ইম্পর্টেন্ট একটা পার্ট কুলম্বের সূত্র। কিসের সূত্র? কুলম্বের সূত্র। কিসের সূত্র ভাইয়া? কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র দেখবো, কুলম্বের এককগুলো দেখবো, কুলম্বের যে প্রয়োগগুলো আছে সেগুলো দেখবো। তারপর আমরা দেখবো তড়িৎ ক্ষেত্র। কি দেখবো? তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, এটাকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড। সেই জিনিসগুলো সংজ্ঞা নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের যে ক্ষেত্র রেখাটা আছে এন্ড তড়িৎ ক্ষেত্রের যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে। তারপরের পার্টটা হচ্ছে তড়িৎ বিভব। ঠিক আছে, তড়িৎ বিভব বা পটেনশিয়াল, ইলেকট্রিক পটেনশিয়াল সংজ্ঞা। ঠিক আছে, তড়িৎ বিভবের যে সংজ্ঞাগুলো আছে সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো। তারপরে আমরা দেখবো যে একক যেগুলো আছে সেগুলো। তারপর হচ্ছে সম্পর্কটা V is equal to W Q।
তারপর আমরা দেখবো তড়িৎ বিভব পার্থক্য। ক্যাপাসিটর, ঠিক আছে, ক্যাপাসিটর যেটা হচ্ছে যে কি করে ভাইয়া, চার্জ জমা রাখে। ক্যাপাসিটর কি করে দেখো তো, ক্যাপাসিটর হচ্ছে চার্জটাকে কি করে, চার্জটাকে জমা রাখে। চার্জটাকে কি করে ভাইয়া, চার্জটাকে জমা রাখে। চার্জটাকে কি রাখে, চার্জ জমা রাখে। ওকে, তারপরে আমরা দেখবো হচ্ছে যে কি সমান্তরাল পাত ক্যাপাসিটর। ঠিক আছে, ক্যাপাসিটর খুব ইম্পর্টেন্ট। ক্যাপাসিটর জিনিসটাকে অনেকবার বলছি, চার্জ যেটা সংরক্ষণ করতে পারে C is equal to epsilon naught A into D। যদি এই সূত্রগুলো তোমাদের এসএসসি লেভেলে খুব কম ইউজ করা হয়েছে। তারপরে দেখো ক্যাপাসিটরের যে ব্যবহারগুলো আছে সেগুলো দেখবো, এই যে চার্জ সঞ্চয়, ঠিক আছে, চার্জ সঞ্চয়কারী ব্যবহার, সার্কিটের যে প্রয়োগটা আছে সেটা। তড়িৎ বিভব শক্তি, ঠিক আছে, কি শক্তি ভাইয়া, তড়িৎ বিভব শক্তি। তড়িৎ বিভব শক্তি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ঠিক আছে, ইলেকট্রনের চার্জের অবস্থান বা ইলেকট্রনের যে চার্জের যে শক্তিটা আছে কিভাবে অবস্থিত হচ্ছে সেটা নিয়ে আমরা এই টপিকে আলোচনা করব। তারপর আমরা দেখব দৈনন্দিন জীবনে স্থির বিদ্যুতের প্রভাব। দৈনন্দিন জীবনে ভাই স্থির বিদ্যুৎ অবশ্যই প্রভাব আছে। কিভাবে দেখো, বজ্রপাতের ক্ষেত্রে আমরা কিভাবে স্থির বিদ্যুৎ গুলো ইউজ করতেছিলাম, ঠিক আছে, চুলের চিরুনি দিলে যে চুল দাঁড়িয়ে যাচ্ছে, চুলের চিরুনি যখন দিচ্ছিলাম চুল দাঁড়িয়ে যাচ্ছিল। আরেকটা পার্ট আমি তোমাদের একটু বলবো, সেটা হচ্ছে যে ধরো শীতকালে যে জিনিসটা বেশি হয়, শীতকালে তখন দেখবো তোমার বন্ধু বা তোমার কোনো ফ্রেন্ড, ঠিক আছে, তোমার হচ্ছে যে চুলের মধ্যে যখন কলম ঘষার পরে নিচে যদি আমি কি কিছু কাগজ দিই, কলমটা ধরার সাথে সাথে এটা চুম্বকের মতো করে কি করে, চুম্বকের মতো করে তোমার হচ্ছে ম্যাগনেট, ঠিক আছে, ফিল্ড তৈরি হয়, ঠিক আছে, চুম্বকের মতো করে এই কাগজগুলো কলমের সাথে সংস্পর্শ অবস্থায় থাকে। তো এই যে সংস্পর্শ অবস্থায় থাকতেছে এই কলমের সাথে চুম্বক ধর্মী এই জিনিসগুলো কিন্তু স্থির তড়িৎ। ঠিক আছে, এই চ্যাপ্টারে এই টপিকগুলো নিয়ে আলোচনা হবে। এই চ্যাপ্টারে আমরা দেখব যে আমরা তো জানি নরমালি বিদ্যুৎ দুই ধরনের, একটা স্থির আর একটা হচ্ছে চলতড়িৎ। তো কেন এই জিনিসটাকে চলতড়িৎ থেকে কনভার্ট করে স্থির তড়িৎ বলা হয়েছে, ইলেকট্রনগুলোকে আসলে যাচ্ছে নাকি যাচ্ছে না, এই কনসেপ্টগুলো নিয়ে চ্যাপ্টারে মেন আলোচনা। সো গুরুত্বপূর্ণ টপিকগুলো খাতায় নোট ডাউন করে ফেলো, ঠিক আছে, দেন আমরা পরবর্তী টপিকে চলে যাই। এখন একটা জিনিস, রেডি, 1 2 3, এখন একটা জিনিস খেয়াল করো, চার্জ বা আধান। ধরো আমি একটা পরমাণু নিলাম, সোডিয়াম পরমাণু। তো সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি আমি একটু দেখি, লক্ষ্য করলে দেখা যাবে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। এন্ড এই যে একটা ইলেকট্রন থাকে, তৃতীয় শক্তি স্তরে এই ইলেকট্রনটাকে আমরা এখানে ইজিলি দেখতে পাচ্ছি। তো ভাইয়া এই ইলেকট্রনটা আসলে কি করবে? আমরা জানি একটা ধাতব পরমাণু তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটাকে ত্যাগ করতে চায়। এখন এই যে জিনিসটা ত্যাগ করবে, সোডিয়াম কি করবে ভাইয়া? এই জিনিসটা ত্যাগ করবে। স্যার কেন ত্যাগ করবে, কি কারণে ত্যাগ করতে যাচ্ছে? সোডিয়ামের তো দরকার নাই ত্যাগ করা, সোডিয়াম যদি ইলেকট্রন গ্রহণ করতে পারো। ত্যাগ করার মেইন রিজনটা কি ভাই, আমি যদি একটু বলি, ত্যাগ করার মেইন রিজন হচ্ছে যে তার শেষ বা শেষ যে কক্ষপথ আছে তার আগের কক্ষপথে সে কিন্তু কি অলরেডি অষ্টক পূরণ করে দিছে। তার মানে ওর টার্গেট হচ্ছে কি করা ভাইয়া, অষ্টক পূরণ করা। কি করা ভাইয়া, অষ্টক পূরণ করা, অষ্টক পূর্ণ করতে যাচ্ছে, অষ্টক পূর্ণ করতে যাচ্ছে। তো এই যে অষ্টকটা পূরণ করতে যাচ্ছে বা অষ্টক পূরণ করার যে টার্গেট, এই টার্গেটটাকে আসলে কাজে লাগাচ্ছে সোডিয়াম পরমাণু। এন্ড এই টার্গেটটা যখন ও কাজে লাগে তখন কি করে, ও ওর শেষ অরবিটাল থেকে একটা ইলেকট্রনটাকে বাদ দিয়ে দেয়। এন্ড সোডিয়াম পরমাণুতে আমরা জানি একটা পরমাণুর মধ্যে, আমরা জানি কি ভাইয়া, আমরা জানি একটা পরমাণুর মধ্যে তার মেইন যে পার্ট থাকে, মেইন যে পয়েন্টটা থাকে, সেই পয়েন্টে থাকে নিউট্রন এন্ড প্রোটন। কি থাকে ভাইয়া, নিউট্রন থাকে এন্ড প্রোটন থাকে। তো নিউট্রন আর প্রোটন যেহেতু আছে, নিউট্রন আর প্রোটন যেহেতু আছে, তার মানে এই পরমাণুর মেইন পয়েন্টটার নাম আমরা কি দিচ্ছিলাম ভাইয়া, এই পরমাণুর মেইন পয়েন্টটার নাম দিচ্ছিলাম আমরা নিউক্লিয়াস। কি দিচ্ছিলাম ভাইয়া, নিউক্লিয়াস, নিউক্লিয়াস নাম দিচ্ছিলাম। তো এই যে নিউক্লিয়াসটা, আমরা জানি একটা পরমাণুতে যতটা প্রোটন থাকবে ঠিক ততটা কি থাকবে ভাইয়া, ইলেকট্রন থাকবে। যতটা প্রোটন থাকবে ততটা ইলেকট্রন থাকবে। এন্ড নিউক্লিয়াসের ভিতরে থাকবে কি, নিউট্রন এন্ড প্রোটন। নিউট্রন এন্ড কি ভাইয়া, প্রোটন থাকবে। তো একটা পরমাণুতে যতটা ইলেকট্রন থাকবে ততটা যেহেতু প্রোটন থাকবে, সে কারণে সোডিয়াম পরমাণুতে আমরা প্রথমে দেখতেছিলাম, সোডিয়াম পরমাণুতে কি, সোডিয়াম পরমাণু থেকে 11টা ইলেকট্রন আছে। সিমিলারলি সোডিয়াম পরমাণুতে 11টা কি আছে ভাইয়া, প্রোটন আছে। তো
তো 11টা ইলেকট্রন যেহেতু আছে, তার অনুপাত অনুযায়ী 11টা প্রোটনও থাকবে। কিন্তু সোডিয়াম পরমাণু তার শেষ অরবিটালে একটা ইলেকট্রন ত্যাগ করে দিতে যাচ্ছে। কি করতে যাচ্ছে ভাইয়া? ত্যাগ করে দিতে যাচ্ছে, রিমুভ করতে যাচ্ছে। একটা ইলেকট্রন যখন রিমুভ করে দেয়, তখন তার শেষ অরবিটালে একটা ইলেকট্রন কমে যাচ্ছে ভাইয়া। অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা তখন চেঞ্জ হয়ে দাঁড়ায় 10টা। এই 10টা ইলেকট্রন কি করে ভাইয়া? এই 10টা ইলেকট্রন দেখো তো, খেয়াল করো তো, 10টা ইলেকট্রন থাকলে প্রোটন কি কমে না? প্রোটন কমবে না। প্রোটন থাকবে কি? 11টাই। তার মানে আমি এখান থেকে ইজিলি বুঝতে পারতেছি প্রোটনের ভ্যালু বড় কিসের থেকে? ইলেকট্রনের থেকে। আমি এখান থেকে ইজিলি বুঝতে পারতেছি কি ভাইয়া, প্রোটনের যে ভ্যালুটা আছে সেটা একদম কমন সেন্স থেকে আমি দেখতে পারতেছি যে প্রোটনের ভ্যালুটা কি ভাইয়া বলো তো? প্রোটনের ভ্যালুটা বড়। কিসের থেকে বড়? প্রোটনের ভ্যালুটা ইলেকট্রনের ভ্যালু থেকে অবশ্যই বড়। এখন এই যে বড়টা হচ্ছে, এই কারণে সোডিয়ামকে তখন আর আমরা সোডিয়াম লিখতে পারি না। তখন সোডিয়ামকে আমরা কি লিখতে পারি না? সোডিয়ামকে তখন আর আমরা সোডিয়াম লিখতে পারি না। তখন সোডিয়াম হয়ে যায় আমার Na+, Na+, Na+। একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এই যে সোডিয়ামটা আগে ছিল পরমাণু। পরমাণু ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা সমান ছিল, চার্জ ছিল নিরপেক্ষ। বর্তমানে চার্জটা বেড়ে গেছে। কি চার্জ বেড়ে গেছে ভাইয়া? ধনাত্মক চার্জের ভ্যালু বেড়ে গেছে। সোডিয়ামের আগে চার্জ ছিল না, কোনো ধরনের চার্জ ছিল না, এখন প্রোটন বেড়ে গেছে। ভাইয়া সোডিয়ামে এখন কি বেড়ে গেছে? প্রোটন বেড়ে গেছে। প্রোটন বেড়ে যাওয়া মানে কি বলতো ভাইয়া? প্রোটন বেড়ে যাওয়া মানে কি? ইলেকট্রনটা কি হয়ে গেছে? কমে গেছে। এই জন্য সোডিয়ামের মধ্যে কি এক ধরনের চার্জের উদ্ভব হয়েছে, আধানের উদ্ভব হয়েছে। কেন আধানের উদ্ভব হয়েছে ভাইয়া? কেন চার্জের উদ্ভব হয়েছে? কারণ এই যে ইলেকট্রনটা কি হয়ে গেছে? পাস হয়ে চলে গেছে। তার মানে আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারতেছি সোডিয়ামের মধ্যে কি হয়ে গেছে ভাইয়া? চার্জ চেঞ্জ হয়েছে, অর্থাৎ চার্জ ক্রিয়েট হয়েছে। তার মানে আমি এটাকে বলতে পারি সোডিয়াম কি? সোডিয়াম প্লাস। ঠিক আছে? অর্থাৎ সোডিয়ামের মধ্যে প্রোটনের সংখ্যা কি হয়ে গেল? বেশি হয়ে গেল ভাইয়া। কিসের সংখ্যা বেশি হয়ে গেল? প্রোটনের সংখ্যা বেশি হয়ে গেল। ঠিক আছে? প্রোটনের সংখ্যা বেশি হয়ে গেল। প্রোটনের সংখ্যা বেশি হয়ে গেল, এটার জন্য আমরা বেসিক্যালি সোডিয়ামটাকে প্লাস লিখতেছি। কিছুক্ষণ পরে আমরা যখন ক্লোরিনের পার্টটা দেখবো, তখন এটা আরো আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। চার্জ বা আধান জিনিসটা কি? আমরা নরমালি একটা পরমাণু যখন কল্পনা করি বা একটা পরমাণু যখন আঁকি, তখন আমরা জানি পরমাণুটার কেন্দ্রে কি থাকে ভাইয়া? কেন্দ্রে থাকে কি? কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস থাকে। এন্ড এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এন্ড নিউট্রন। কি থাকে ভাইয়া? প্রোটন এন্ড নিউট্রন। এই পরমাণুর প্রোটনকে কেন্দ্র করে, এই পরমাণুর প্রোটনটাকে কেন্দ্র করে কি ঘুরতেছে দেখো তো? এই পরমাণুর প্রোটনটাকে কেন্দ্র করে ঘুরতেছে ইলেকট্রন। তার মানে এটা হচ্ছে যে আমার কি? ইলেকট্রন। ইলেকট্রন। তো এই যে নিউট্রনটা এটা কিন্তু প্রোটনের সাথে সংযুক্ত অবস্থায় পাচ্ছি আমরা, ঠিক না? তো একটা পরমাণুতে যে কয়টা ইলেকট্রন থাকবে, সে কয়টা কি থাকবে ভাইয়া? প্রোটন থাকবে। এটা হচ্ছে আমরা জানি যে পরমাণুর ইলেকট্রন এন্ড প্রোটনের মেইন যে কনসেপ্ট সেটা। এন্ড এটার কারণে যতটা ইলেকট্রন বা নেগেটিভ চার্জ থাকে, ঠিক সিমিলার টাইপের পজিটিভ চার্জ থাকার কারণে পরমাণুটা নেগেটিভ এন্ড পজিটিভ মিলে কাটাকাটি করে সম্পূর্ণ পরমাণুর চার্জ কি হয়ে যায় বলতো? সম্পূর্ণ পরমাণুর চার্জটা কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। কি হয়ে যাবে? জিরো হয়ে যায়। এটার কারণে আমরা বেসিক্যালি বলি একটা পরমাণু মূলত কি? একটা পরমাণু মূলত কি? চার্জ নিরপেক্ষ। আশা করতেছি এতটুকু তোমরা বুঝতে পারছো। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখন কথা হচ্ছে ভাই, একটা পরমাণুতে চার্জ কখন ক্রিয়েট হয়, কখন চার্জ জমা থাকে, কখন
পজিটিভ চার্জ বিশিষ্ট থাকে, কখন নেগেটিভ চার্জ বিশিষ্ট থাকে। এটা কিভাবে বুঝবো? চলো একটু খেয়াল করি। এখন এই পার্টে এসে আমরা যদি আরেকটু চিন্তা করি, ধরে নিলাম একটা পরমাণু সোডিয়াম, সোডিয়াম সোডিয়ামের শেষ অরবিটালে ইলেকট্রন আছে কয়টা ভাইয়া? আমি যদি বলি সোডিয়ামের শেষ অরবিটালে ইলেকট্রন আছে, আমরা জানি একটা। তাহলে সোডিয়াম কি করে? তার শেষ অরবিটাল থেকে একটা ইলেকট্রনকে ত্যাগ করে দিতে চায়, যেহেতু সোডিয়াম একটা ধাতব বা ধাতু। তো এই যে যখন একটা ইলেকট্রনকে ত্যাগ করে দেয়, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? 11। তো সোডিয়াম যখন তার মধ্যে থাকে একটা ইলেকট্রন, অর্থাৎ 2 8 1 অরবিটাল অনুযায়ী তার শেষ অরবিটালে একটা ইলেকট্রনকে কি করবে? বাদ দিয়ে দিবে। তখন তার মধ্যে ইলেকট্রন হবে কয়টা? ইলেকট্রন হবে 10টা। ভাই প্রোটন কয়টা থাকবে? প্রোটন থাকবে 11টা। তার মানে তাদের মধ্যে একটা কি আছে? প্রোটন বেশি আছে না? অবশ্যই তাদের মধ্যে একটা প্রোটন কি আছে ভাইয়া? বেশি আছে। তো এই যে একটা প্রোটন বেশি, একটা প্রোটন বেশি, কি বেশি? একটা প্রোটন বেশি। এই প্রোটনটা বেশি থাকার কারণে তার মাথার উপরে হয়ে যায় প্লাস, অর্থাৎ সোডিয়ামকে আমরা তখন কি লিখি? সোডিয়াম প্লাস। এন্ড এটার কারণে আমরা বলতে পারি সোডিয়ামের আধানটা কি? ধনাত্মক। আশা করতেছি এটা বুঝতে পারছো। খেয়াল করো, চার্জ বা আধান, কিছুক্ষণ আগে কিন্তু আমি আধান বা চার্জ কেন ক্রিয়েট হচ্ছে বা কি কারণে হচ্ছে যে আমরা আধান পাচ্ছি, কেন চার্জ পাচ্ছি, আধান জিনিসটা কি, কিভাবে তৈরি হয়, সোডিয়াম দিয়ে একটা এক্সাম্পল দেখাইছি। তো এবার একটু আমরা যদি বাস্তব জগতে, ঠিক আছে, একটু আমরা যদি বাস্তবে যদি কাকে বলে একটু ধারণা করে দেখো। পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকাগুলো মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক, ভাইয়া মৌলিক ধর্ম, মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক যে ধর্মটা, যে কিছুক্ষণ আগে বললাম তারতম্যটা, এটাই হচ্ছে আমার কি? আধান বা চার্জ। আধান হচ্ছে এমন একটি ধর্ম, আধান কি ভাইয়া? আধান হচ্ছে এমন একটি ধর্ম যা ক্ষুদ্রতম কণিকা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনকে কি করে? আলাদা করে। কি করবে ভাইয়া? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনকে কি করতেছে বলতো? আলাদা করে ফেলতেছে। ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনকে কি করে ফেলতেছে? আলাদা করে ফেলতেছে। ঠিক আছে, সেপারেট করে ফেলতেছে, সেপারেট করে ফেলতেছে। সো এই যে ইলেকট্রন, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনটাকে আলাদা করতেছে, এই আলাদা করার প্রক্রিয়াটাই কি মূলত? এই আলাদা করার প্রক্রিয়াটাকে আমরা বলি চার্জ। ওকে, আশা করতেছি এটা বুঝতে পারছো। চলো আমরা একটা অ্যানিমেশন দেখে রাখি, হ্যাঁ, কিভাবে আধান বা চার্জটা কাজ করে, একটু অ্যানিমেশন দেখি। খেয়াল করো, আমি যদি তোমাদেরকে বলি এই যে একটা বৃত্তাকার বা সার্কুলার শেপে, এই যে একটা বৃত্তাকার বা সার্কুলার শেপে কি হচ্ছে ভাইয়া বলো তো? এই জায়গার মধ্যে আমাদের কি আছে? এই জায়গার মধ্যে আমাদের হচ্ছে যে কি আছে বলো? এই জায়গায় হচ্ছে আমার প্রোটন আছে, ঠিক না? এই জায়গাটাতে আমার কি আছে ভাইয়া? এই জায়গায় আমার হচ্ছে প্রোটন আছে। তো এই যে প্রোটনটা, প্রোটনটাকে কেন্দ্র করে কি করতেছে আমার? এই যে ইলেকট্রনটা ঘুরতেছে, ইলেকট্রনটা ঘুরতেছে কিভাবে ঘুরতেছে? একটা নির্দিষ্ট স্পিড নিয়ে ঘুরতেছে। তো এই যে এই জায়গাটাতে আবার নিউট্রন আছে, ঠিক না? তো এই যে এই পুরোটা নিউক্লিয়াসের মধ্যে এরা কি করতেছে? একটা নির্দিষ্ট পার্টিকুলার শেপ নিয়ে ঘুরতেছে। ঠিক আছে, একটু খেয়াল করো কি করতেছে ভাই? শেপ নিয়ে ঘুরতেছে। ঠিক আছে, তো এই যে ঘোরার ওয়েটা, ঠিক আছে, এটাই হচ্ছে যে আমার কি? চার্জ বা আধান প্রবাহ হওয়ার কি মেইন যে থিওরিটা আছে সেটাকে মেইনটেইন করে। তো তাইলে আমি যদি তোমাকে বলি যে ভাইয়া আধান বা চার্জ কি? আধান বা চার্জ হচ্ছে কি? যে জিনিসটা দ্বারা কি করতেছি আমরা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রনটাকে আলাদা করতেছি, বা একটা পরমাণুতে কোনটা আধিক্য আছে, ঠিক আছে, ধনাত্মক ধর্মী চার্জের আধিক্য আছে না ঋণাত্মক ধর্মী চার্জের আধিক্য আছে, ধনাত্মক হলে ভালো হবে নাকি ঋণাত্মক হলে ভালো হবে, পরমাণুটা কি আসলে চার্জ নিরপেক্ষ নাকি চার্জ যুক্ত, এই জিনিসগুলো নিয়ে কনভার্ট করে বা এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন হচ্ছে। ঠিক আছে, এই কনভারসেশন নিয়ে ডিসকাশন হচ্ছে। তো এই জিনিসগুলোকে আমরা বেসিক্যালি কি বলবো ভাইয়া? এগুলাকে আমরা বলবো কি? আধান বা চার্জ। ঠিক আছে, ওকে, এবার আমরা পরের স্লাইডে চলে আসি। তো অ্যানিমেশনটা একটু খেয়াল করো যে একটা মেয়ে যখন হচ্ছে যে মাথার চুল কি করতেছিল? ঘষা দিচ্ছিল কিসের সাথে? একটা বেলুনের সাথে। তখন কি হচ্ছে? তার বেলুনের মধ্যে থাকা যে চার্জ গুলা আছে, ঠিক আছে, চুলের মধ্যে থাকা যে চার্জ গুলা আছে সেগুলোর সাথে কি হয়ে যাচ্ছে? ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। এই যে দেখো, এবং এক ধরনের আধান, এক ধরনের কি তৈরি হচ্ছে ভাইয়া? এক ধরনের আধান তৈরি হচ্ছে। এই যে এই জায়গায় এক ধরনের কি তৈরি হচ্ছে? এক ধরনের আধান ক্রিয়েট হচ্ছে। এই আধানটাকে আমরা কি বলতেছিলাম? এই আধানটাই হচ্ছে আমার কি বলা যাবে? এই আধানটাই আমার হচ্ছে কি? স্থির বিদ্যুৎ। এই আধানটাই হচ্ছে আমার কি? স্থির স্থির
বুঝতে পারছো? তাহলে স্থির বিদ্যুৎ কেন ইউজ করতেছি? বেসিক্যালি আমরা স্থির বিদ্যুৎ ইউজ করতেছি বিভিন্ন ধরনের অল্প পরিমাণের বা একটা নির্দিষ্ট ক্যাটাগরির একটা নির্দিষ্ট ভ্যালু আছে, কিন্তু সেই ধরনের চার্জটাকে নিয়ে কাজ করার জন্য, নির্দিষ্ট ভ্যালু বিশিষ্ট একটা চার্জ নিয়ে বা আধান নিয়ে কাজ করার জন্য আমরা স্থির বিদ্যুৎ জিনিসটা ইউজ করতেছি। বুঝতে পারছো? এন্ড স্থির বিদ্যুৎটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা আমি এখন অলরেডি বুঝিয়ে দিলাম তোমাকে। ঠিক আছে, এবার চলে আসো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। খেয়াল করো, চার্জ বা আধান কয় প্রকার, চার্জ বা আধান আসলে কয় ধরনের, এই জিনিসটা তোমাদেরকে আগে বুঝতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা বোঝার জন্য তোমরা একটু চিন্তা করো যে চার্জ বা আধানকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমি কিন্তু ক্লাসের যখন গুরুত্বপূর্ণ টপিক গুলো পড়াচ্ছিলাম তখন দেখাই ফেলছি যে চার্জ বা আধানকে আমরা কয়টা ওয়েতে ভাগ করতে পারি, দুইটা ওয়েতে। একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। যে জিনিসটা পজিটিভ নিয়ে কাজ করতেছে সেটা হচ্ছে আমার পজিটিভ চার্জ। অর্থাৎ আমি যদি বলি যে এই যে পজিটিভ চার্জটা আসলে ডিপেন্ড করতেছে কি, যখন তাদের কোনো ধাতব পরমাণু তার শেষ অরবিটালে ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে। নেগেটিভ চার্জ বিশিষ্ট আধান কি, যেমন কি ক্লোরিন মাইনাস। ঠিক আছে, যখন সে তার শেষ অরবিটালে ইলেকট্রনটাকে কি করতেছে, ইনপুট করে নিচ্ছে, আর সে যখন ইলেকট্রনটাকে কি করে দিচ্ছে ভাইয়া, আউট করে দিচ্ছে। ঠিক আছে, একটা হচ্ছে কি করতেছে, ইন করতেছে, আর একটা হচ্ছে আউট করতেছে। ঠিক আছে, তার মানে এই জায়গায় আমরা কি পাচ্ছি, এই জায়গায় দুই ধরনের কি পাচ্ছি, ক্রাইটেরিয়া পাচ্ছি। তার মানে একটা হচ্ছে ধনাত্মক, আর একটা হচ্ছে কি ভাইয়া, ঋণাত্মক। ধনাত্মক চার্জটাকে আমরা বলি পজিটিভ চার্জ, আর ঋণাত্মক চার্জটাকে আমরা কি বলতেছি ভাইয়া, নেগেটিভ চার্জ। ওকে, তার মানে এমনি নরমালি আমরা এখান থেকে কিন্তু আরেকটা আইডিয়া পাই, কি বলতে পারবা, ধনাত্মক চার্জ মানে দুইটা চার্জ যখন পজিটিভ হবে, ধনাত্মক চার্জ গুলো যদি যখন পজিটিভ হবে, তারা কি একে অপরকে আকর্ষণ করবে? নেভার 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 আকর্ষণ করবে না। কি করবে ভাইয়া, দুইটা সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। এই ধারণাটা কিন্তু আমরা পাচ্ছি এখান থেকে। কি করবে, বিকর্ষণ করবে। আর যখন দুইটা ভিন্নধর্মী বা বিপরীতধর্মী চার্জ থাকবে, তখন তারা কি করবে বলো তো ভাইয়া, তখন তারা একে অপরকে কি করবে, আকর্ষণ করবে। ঠিক আছে, তার মানে এরা কি করবে, এরা হচ্ছে আকর্ষণ করবে। ওকে, এরা কি করবে ভাইয়া, এরা হচ্ছে আকর্ষণ করবে, আর ওরা কি করবে, ওরা হচ্ছে বিকর্ষণ করবে। ঠিক আছে, তার মানে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করতেছে ভাইয়া, পরস্পরকে আকর্ষণ করতেছে। এটা হচ্ছে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করতেছে। সো এই কনসেপ্টটা কোথা থেকে আসবে, এই কনসেপ্টটা কিন্তু আমরা তড়িৎ বলরেখা যখন বলবো তখন জানবো। ঠিক আছে, সো গুরুত্বপূর্ণ টপিকে কিন্তু আমি বলছিলাম যে কি কি জিনিসগুলো নিয়ে পড়তে হবে। সো তার মানে আশা করি ইজিলি বুঝে ফেলছো যে হচ্ছে যে আমরা চার্জ বা আধান কয় ধরনের, চার্জ বা আধানকে আমরা হচ্ছে মূলত দুইটা টাইপস পাই। ঠিক আছে, টু টাইপস। ওকে, আশা করতেছি বুঝতে পারছো। চলো আমরা নেক্সট পার্টে চলে যাই। এখন এই যে চার্জ বা আদান, এই যে চার্জ বা আদান, এদের বৈশিষ্ট্যটা কি? ঠিক আছে, আলটিমেটলি এদের যে বৈশিষ্ট্য আছে সেই জিনিসটা একটু খেয়াল করো। চার্জের কিছু বৈশিষ্ট্য আছে, সবকিছুরও তো ক্যারেক্টারিস্টিক্স আছে, ঠিক না? সবকিছুরও যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার বা বৈশিষ্ট্য আছে, তো চার্জের বৈশিষ্ট্যটা কি ভাইয়া? চার্জের বৈশিষ্ট্যটা চলো একটু দেখি। প্রথমত চার্জ হচ্ছে কয় ধরনের, আমরা জানি চার্জ হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে পজিটিভ চার্জ, আর একটা হচ্ছে কি, নেগেটিভ চার্জ। আকর্ষণ বা বিকর্ষণ অলরেডি বলে ফেলছি। কি ভাইয়া? বিপরীত চার্জ একে অপরকে কি করতেছে, আকর্ষণ করতেছে। অর্থাৎ একটা মাইনাস যদি হয়, একটা প্লাস কে কি করবে, আকর্ষণ করবে। ঠিক আছে, এই দিয়ে আকর্ষণ বুঝাইলাম। আর একই চার্জ মানে কি, ধরো একটা প্লাস, এটাও প্লাস, দুইটা কি প্লাস, তাহলে এটা কি করবে, একে অপরকে বিকর্ষণ করবে। ওকে, ক্লিয়ার? সংরক্ষণশীলতা ভাইয়া, সংরক্ষণশীলতা দিয়ে আমরা কি বুঝাইছেন, সংরক্ষণশীলতা জিনিসটা দিয়ে কি বুঝাইছেন ভাইয়া? সংরক্ষণশীলতা মানে কি বলতো, একটা চার্জকে আমি কোনোদিন কি করতে পারবো না, আলটিমেটলি ধ্বংস করতে পারবো না বা সৃষ্টিও করতে পারবো না, সংরক্ষণ করে রাখতে পারবো। শক্তির নিত্যতা সূত্র তোমরা বুঝছিলে কিনা, মনে আছে কিনা? ঠিক আছে, তোমাদের আত্মাই ভাই কিন্তু পড়ানোর কথা এটা। একটা শক্তিকে আমি কখনো সৃষ্টি করতে পারি না বা ধ্বংস করতে পারি না। কি করতে পারি স্যার? এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করতে পারি। সেম সংরক্ষণশীলতা, ধ্বংস করা যাবে না ভাইয়া, সৃষ্টিও করা যাবে না। ঠিক আছে, শুধুমাত্র একটা বস্তু থেকে, ওই যেটা এক বস্তু থেকে অন্য বস্তুতে কি করতে হবে ভাইয়া, শুধুমাত্র স্থানান্তরিত করতে হবে। স্থানান্তরিত করতে পারলে
আমরা ইজিলি কি করতে পারবো, চার্জকে সংরক্ষণ করতে পারবো। পরিমাপ, চার্জের পরিমাপ কি কেউ বলতে পারবা? চার্জের পরিমাপ কি? চার্জের পরিমাপের ক্ষেত্রে দেখা যায় চার্জ পরিমাপ করা হয় কুলম্ব দিয়ে। কি দিয়ে? কুলম্ব দিয়ে, ঠিক আছে। চার্জকে আমরা কি বলতে পারি? কুলম্ব, চার্জের একক, ঠিক আছে। চার্জকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। চার্জকে কি দ্বারা প্রকাশ করা হয়? চার্জকে আমরা প্রকাশ করি কিউ দ্বারা, ঠিক আছে। চার্জের একক হচ্ছে যে সি বা কুলম্ব। চার্জের একক কি? সি বা কুলম্ব। বৈজ্ঞানিক কুলম্বের নাম অনুসারে চার্জের একক রাখা হয়েছে। ওকে। কোয়ান্টায়ন, চার্জের একটা কোয়ান্টায়ন আছে। চার্জের কোয়ান্টায়ন জিনিসটা কি? চার্জ কখনো অবিচ্ছিন্নভাবে আগায় না বা বিচ্ছিন্ন হতে পারে না, ঠিক আছে। তার মানে রেডি, 1 2 3। বেসিক্যালি কোয়ান্টায়ন জিনিসটা কি ভাইয়া? কোয়ান্টায়ন মানে হচ্ছে একটা চার্জ সবসময় অবিচ্ছিন্নভাবে আগাবে, অর্থাৎ বিচ্ছিন্ন হবে না, ঠিক আছে। তো একটা বস্তুতে চার্জের মান হতে হবে অবশ্যই কি? ইলেকট্রিক চার্জের পূর্ণগুণিত। ইলেকট্রিক চার্জের কি? পূর্ণগুণিত। অর্থাৎ তুমি চার্জ কখনো হাফ বলতে পারবে না, হাফ পজিটিভ চার্জ বলতে পারবে না, কোনোদিন না, নেভার। ঠিক আছে, তোমাকে কি বলতে হবে ভাইয়া? আমাকে বলতে হবে যে 1 কুলম্ব পজিটিভ চার্জ, 2 কুলম্ব পজিটিভ চার্জ পূর্ণ গুণিত। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পূর্ণ পূর্ণ গুণিত, ঠিক আছে। তো একটা চার্জ অলওয়েজ কি থাকবে? পূর্ণ গুণিত থাকবে, ঠিক আছে। 1 2 3 4 5 এভাবে থাকবে, কিন্তু কখনো কি হবে না ভাইয়া? কখনো এটা হচ্ছে যে ভগ্নাংশ হবে না, ঠিক আছে। কখনো ভগ্নাংশ হবে না। আশা করতেছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। চলো আমরা পরের পার্টে চলে যাই। 6 নাম্বারটা একটু খেয়াল করো, যোজন। ভাইয়া যোজন কি? একটা চার্জযুক্ত বস্তু তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। অবশ্যই আমরা জানি যে একটা চার্জ বস্তু, ধরো আমি যদি বলি একটা পজিটিভ চার্জ আছে, তো পজিটিভ চার্জ কি করবে? অবশ্যই একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করবে, ঠিক আছে। তো একটা পজিটিভ চার্জ কি করবে ভাইয়া? তড়িৎ ক্ষেত্রের দিকে অবশ্যই ধাবিত হবে, ঠিক না? তো আমরা যদি একটু ডায়োডের পার্টটা যদি একটু খেয়াল করি, ডায়োডের নাম তোমরা আশা করতেছি শোনার কথা, ঠিক আছে। ডায়োডটা যদি দেখি, দেখো এন পি এন, নেগেটিভ টাইপ, পজিটিভ টাইপ, নেগেটিভ টাইপ। এই জাংশন ডায়োডটা তুমি যদি খেয়াল করো, একটা ডায়োডে যখন নেগেটিভের সাথে, খেয়াল করো, নেগেটিভের টাইপের সাথে নেগেটিভ টাইপ যুক্ত আছে, পজিটিভ এই যে এই নেগেটিভ টাইপের সাথেও এই নেগেটিভ টাইপের সাথে নেগেটিভ টাইপ যুক্ত আছে, এটার সাথে এটা কি আছে? পজিটিভ আছে। তার মানে এখান থেকে ইজিলি আমরা বুঝতে পারতেছি ইলেকট্রনটা নেগেটিভ সাইড থেকে কোন দিকে যাচ্ছে? নেগেটিভ থেকে কোথায় যাচ্ছে? পজিটিভের দিকে যাচ্ছে। তার মানে এখান থেকে একটা জিনিস খেয়াল করো ভাইয়া, একটা চার্জ তড়িৎ ক্ষেত্র তৈরি করতেছে। এই যে দেখো ইলেকট্রনের প্রবাহ যাচ্ছে, তার মানে বিদ্যুৎ প্রবাহের উল্টা সাইডে যাবে। তার মানে এখান থেকে ইজিলি কি আমরা বলতে পারবো যে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে। অবশ্যই কি হচ্ছে? কারেন্ট ফ্লো হচ্ছে। আপেক্ষিকতা কি ভাইয়া? আপেক্ষিকতা হচ্ছে যে একটা চার্জ আপেক্ষিক অচল। আপেক্ষিক কি? অচল। অর্থাৎ কোন পর্যবেক্ষকের কাছে অলওয়েজ মানটা কি থাকবে? একই থাকবে, মান কখনো চেঞ্জ হবে না। এদের মান কখনো কি হবে না? চেঞ্জ হবে না। ওই যে কিছুক্ষণ আগে বলতেছে অবিচ্ছিন্ন থাকবে, অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন, ঠিক আছে। চার্জটা কি থাকতেছে ভাইয়া? অবিচ্ছিন্ন আকারে থাকতেছে, ঠিক আছে, নট বিচ্ছিন্ন। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে নট চেঞ্জেবল। কখনো কি করতে পারবো না আমরা? চার্জটাকে কি করতে পারবো না ভাইয়া? চার্জটাকে আমরা কোনোদিন চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। চার্জটাকে আমরা কোনোদিন কি করতে পারবো না? চেঞ্জ করতে পারবো না। তার মানে এই জিনিসটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তার মানে একটা চার্জ পর্যবেক্ষকের কাছে অলওয়েজ কি? অলওয়েজ সেম, অলওয়েজ
সেম, ঠিক আছে, পর্যবেক্ষকের কাছে অলওয়েজ সেম, গতি যেটাই হোক না কেন, ঠিক আছে, গতিটা ফ্যাক্ট না এখানে। ওকে, তাহলে পরের স্লাইডে চলে আসো। খেয়াল করো কি হচ্ছে, খেয়াল করো কি হচ্ছে। একটা বস্তুতে আমি যদি কোনো বস্তুর উপরে, কোনো বস্তুর উপর ঘর্ষণ বলটা প্রয়োগ করি, কোন বস্তুর উপরে যদি আমি ঘর্ষণ বল প্রয়োগ করি, কোন বস্তুর উপর আমি কি করলাম ভাইয়া, ঘর্ষণ বল প্রয়োগ করলাম, তাইলে কি হবে, বস্তুর চার্জের পরিবর্তনটা হবে, অবশ্যই বস্তুর কি হবে, চার্জ পরিবর্তন হবে। ভাই কিভাবে চার্জটা পরিবর্তন হবে একটু বলেন, চলো একটু দেখি। খেয়াল করো, আমি একটা সিল্ক আর একটা কাঁচ নিলাম, কি নিলাম ভাইয়া, একটা সিল্ক নিলাম আর একটা কি নিলেন, আর একটা কাঁচ নিলেন। তো এই যে সিল্ক আর কাঁচ নিলাম, এই সিল্ক আর কাঁচের মধ্যে সিল্কে আছে কি, সিল্কে আছে মাইনাস চার্জ, কাঁচে আছে প্লাস। তার মানে যখন আমি সিল্ক আর কাঁচ নিব তখন তাদের মধ্যে যখন ঘর্ষণ দিব, সিল্কটা কি হয়ে যাবে, সম্পূর্ণ মাইনাস হয়ে যাবে, আর কাঁচটা হয়ে যাবে প্লাস। কেন হচ্ছে এটা ভাইয়া, কারণ তাদের মধ্যে এক ধরনের কি, ওই যে ঘর্ষণ বল ক্রিয়েট করা হয়েছে, ফ্রিকশনাল ফোর্স দিছিলাম, এন্ড এই যে ফ্রিকশনাল ফোর্সের কারণে এটা কি হইছে, ঘটছে। প্লাস্টিকের ক্ষেত্রে কি হবে, প্লাস্টিকের ক্ষেত্রে হয়ে যাবে তখন মাইনাস চার্জ, ফাইবারের ক্ষেত্রে হয়ে যাবে প্লাস। ভাইয়া শর্টকাটলি কোনো ওয়ে দেখি মনে রাখা যেতে পারে, হ্যাঁ একটু খেয়াল করো, শর্টকাটটা বলে দিই। শর্টকাটটা কিভাবে মনে রাখবে, মনে রাখবে কাজ, কাছ থেকে মনে রাখবে পাস, পাস মানে হচ্ছে প্লাস, প্লাস বাকিটা মাইনাস, ঠিক আছে, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে মাইনাস, কাজ, কাজ হবে অলওয়েজ প্লাস। ওকে, আরেকটা হচ্ছে প্লাস্টিক, প্লাস্টিক, ঠিক আছে, প্লাস্টিক মানে বাস্টিক, প্লাস্টিক কি, বাদস্টিক, বাদ মানে মাইনাস, বাদ মানে কি, প্লাস্টিককে আমরা কি করে দিই, বাদ দিয়ে দিই, ঠিক না, বাদস্টিক, বাদস্টিক মানে মাইনাস, ঠিক আছে, বাকিটা কি হবে প্লাস। ওকে, আশা করতেছি বুঝতে পারছো, ঠিক আছে। আমি কাজকে সেভ দিয়ে প্লাস্টিককে পানি দিলে ঘষলে কি পাবো, আমরা একটা পজিটিভ পাবো, একটা কি পাবো, পজিটিভ পাবো, আরেকটা কি পাবো ভাইয়া, আরেকটা হচ্ছে যে আমরা কি পেয়ে যাবো, দেখো তো, নেগেটিভ পেয়ে যাবো, ঠিক আছে, একটা পজিটিভ চার্জ পাবো আর একটা নেগেটিভ চার্জ পাবো। ওকে, আশা করতেছি বুঝতে পারছো। এবার একটু দেখো, ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি, ভাই স্থির বিদ্যুৎ কিভাবে তৈরি হয়, তখন তো আবেশ পড়লাম। তো স্থির বিদ্যুৎ কিভাবে তৈরি হবে ভাইয়া, স্থির বিদ্যুৎ তৈরি হবে বেসিক্যালি আমি যখন নেগেটিভ চার্জকে কি করব, নেগেটিভ চার্জকে আমি যখন কি করব ভাইয়া, এই যে নেগেটিভ চার্জটা পাইলাম, ঠিক আছে, এই নেগেটিভ চার্জকে তুমি যখন পজিটিভ চার্জ দ্বারা কানেক্ট করবে, এটা কিন্তু নেগেটিভ চার্জ, দুটোটাই নেগেটিভ, দুইটা নেগেটিভ মানে কি সেম চার্জ, ঠিক না, সেম চার্জ, তার মানে এরা কি করবে ভাইয়া, এরা বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে, ঠিক আছে, বিকর্ষণ করবে, এন্ড বিকর্ষণ করবে বলে একটা রিপালশন তৈরি হবে, ঘুরতে থাকবে জিনিসটা, ঠিক আছে, ক্রিয়েট হইতে পারে, বিপরীত ধর্মীর কারণে ক্রিয়েট হয়ে যাবে। আর এটা কি ভাইয়া, এটা হচ্ছে যে নেগেটিভ চার্জ, এটা হচ্ছে পজিটিভ চার্জ, তার মানে এটা হচ্ছে কি বিপরীত ধর্মী, ঠিক আছে, বিপরীত ধর্মী, এটা হচ্ছে বিপরীত ধর্মী, বিপরীত ধর্মী, এটা কি করবে, আকর্ষণ করবে। ওকে, ক্লিয়ার, চলো অ্যানিমেশনটা একটু ভালো করে বুঝে নিই। খেয়াল করো, দেখছো মাইনাসটা মাইনাসকে বিকর্ষণ করতেছে,
ঠিক আছে, বিকর্ষণ করতেছে। আর এটা কি অপোজিট চার্জ, এটা কি করবে, এটা একটা আরেকটাকে কি করতেছে, আকর্ষণ করতেছে। সো এই হচ্ছে মেইন পার্ট। তাহলে দেখো আমরা লাস্ট কনক্লুশনে আসি। লাস্ট কনক্লুশনে ভাই কি বলতেছে একটু দেখো তো। একই ধরনের চার্জ বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জটা কি করে ভাইয়া, আকর্ষণ করে। সো এই জিনিসটা তোমাদেরকে এতক্ষণ ধরে বুঝাতে যাচ্ছিলাম যে সমধর্মী চার্জ পরস্পরকে কি করতেছে, বিকর্ষণ করতেছে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করতেছে। আশা করতেছি এই টপিকটা ক্লিয়ার। খেয়াল করো চার্জ আবেশিত জিনিসটা কি। আমি ধরো একটা রড নিলাম যেটা হচ্ছে ধনাত্মক চার্জ, এন্ড আমি আরেকটা রড নিলাম যেটা হচ্ছে কি ঋণাত্মক চার্জ ধরো। তো দুইটা রডকে আমি কোনোভাবে অ্যাডজাস্ট করে বা দুইটা রড থেকে আলাদা আলাদা করে আমি দুইটাকে অ্যাডজাস্ট করে আমি কি বানাইলাম, দুইটা গোলক বানাইলাম। দুইটা কি বানাইলাম, গোলক বানাইলাম। তার মানে গোলকগুলোর মধ্যে অবশ্যই পজিটিভ চার্জও থাকবে, নেগেটিভ চার্জও থাকবে, যেটা আমি অ্যাডজাস্ট করছিলাম, পজিটিভও আছে নেগেটিভও আছে। আশা করতেছি তোমরা এই পার্টটা বুঝতে পারছো। ক্লিয়ার? এখন যখন আবেশ করব, আবেশ মানে কি, একটা চার্জহীন বস্তুকে আমি কি করব, চার্জযুক্ত বস্তুর সংস্পর্শে আনবো বা চার্জযুক্ত বস্তুগুলোকে একসাথে কি করব, কাছাকাছি আনবো, তখন বিপরীত চার্জ বিশিষ্ট পার্টগুলোতে কি হবে, এক ধরনের আবেশ তৈরি হবে। এই আবেশটা একটু খেয়াল করে, এখানে দুইটা চার্জযুক্ত জিনিসকে যখন আমি কানেক্ট করে দিলাম তখন কি হইলো ভাইয়া, তখন ধনাত্মক চার্জগুলো আলাদা হয়ে গেছে ঋণাত্মককে নিয়ে, ঋণাত্মক চার্জগুলো আলাদা হয়ে গেছে ধনাত্মক চার্জগুলো আলাদা হয়ে গেছে। এই যে ক্রিয়াটা এই যে আলাদা হওয়ার প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে আমার আবেশ বা আবেশিত হওয়া। ক্লিয়ার? আশা করতেছি বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। লাস্ট পার্টটা একটু খেয়াল করো। ওই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম একটা মেটাল স্ফিয়ারকে নিয়ে আসলাম, ঠিক আছে, তখন তোদের মধ্যে যে দেখো এটা কিন্তু চার্জ যুক্ত, ঠিক না, এটা চার্জ নাই, তার মানে ইলেকট্রন গুলো অটোমেটিকলি চলে আসলো, মেটাল স্ফিয়ারটা কি হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। আলাদা হওয়ার মধ্যে পজিটিভ চার্জ নেগেটিভের মধ্যে কি হচ্ছে, কালেক্টেড হয়ে যাচ্ছে, ঠিক না। এই যে দেখো পজিটিভ নেগেটিভের মধ্যে কি একটা আকর্ষণ কানেকশন তৈরি করতেছে, আর পজিটিভটা আলাদা হয়ে গেছে। ক্লিয়ার? আশা করতেছি বুঝতে পারছো। আবার একটু খেয়াল করো, আবার একটু যদি খেয়াল করো কি হচ্ছে ভাই কাহিনীটা, আরেকটু দেখাই দিই, আরেকবার দেখাই। হ্যাঁ, আমি একটা পজিটিভ চার্জটাকে ধরছিলাম, পজিটিভ চার্জটাকে ধরে নিলাম, পজিটিভ চার্জের পরে নেগেটিভ চার্জ কানেক্টেড হইল। তো এই যে মেটালটা কোনো চার্জ যুক্ত ছিল না, তো এই মেটালের সাথে আমি যখন দুটো পজিটিভ নেগেটিভ কানেক্টেড করলাম তখন হচ্ছে নেগেটিভের এই যে পার্টটা আলাদা হয়ে গেছে, পজিটিভের পার্টটা আলাদা হয়ে কি হয়ে গেছে, বসে গেছে। এখন এই যে দুইটা পার্ট আলাদা হইলো, আলাদা হওয়ার পর তাদের মধ্যে কি আধানগুলো কি হয়ে গেছে, আধানগুলো আলাদা হয়ে গেছে, যার ফলে তারা কি তৈরি করতেছে, নিউট্রাল একটা স্টেট তৈরি করতেছে, মানে সমধর্মী ধনাত্মক চার্জ, সমধর্মী ঋণাত্মক চার্জ। ওকে, এবার দেখো বৈদ্যুতিক আবেশের আরেকটা পার্ট একটু বলে রাখি, যে শীতকালে যখন আমরা ছোট কাগজের কাছে যখন আমরা ধরতেছি চিরুনিটা শীতকালে মাথা আশ্রয়ে, তখন কি হচ্ছে একটু খেয়াল করো। এই যে দেখো, দেখছো, খেয়াল করছো, এই যে কাগজগুলো কি হয়ে যাচ্ছে ভাইয়া, কাগজগুলো হচ্ছে যে তোমার ওই যে চার্জে, ঠিক আছে, আবেশিত হয়ে ধনাত্মক ঋণাত্মক প্রান্তগুলো কি হচ্ছে, আবেশিত হচ্ছে, ঠিক আছে, আকর্ষণ অনুভব করতেছে। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ভাই। কেন আকর্ষণ অনুভব করতেছে, কারণ শীতকালে আমরা জানি যে আমাদের যখন চিরুনি গুলো থাকে সেগুলোর মধ্যে কি হয়ে যায়, চুলের কারণে এক ধরনের চার্জ সঞ্চিত থাকে, যার ফলে তারা এক ধরনের আকর্ষণ বা বিকর্ষণ বল কি করে, অনুভব করে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝতে হবে, খুব 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 ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। কি করতেছে দেখো তো, আকর্ষণ করতেছিল। ওকে, আশা করতেছি এটা বুঝতে পারছো। চলো আমরা পরের স্লাইডে চলে যাই। খেয়াল করো, এখন এই যে বৈদ্যুতিক আবেশের মধ্যে আমি কিছুক্ষণ আগে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করছি যে দুইটা ধাতব বল যখন একসাথে থাকবে তখন কি হবে, ঠিক আছে। এই জিনিসটার একটু অ্যানিমেশন দিয়ে বুঝি আমরা, চলো কি বলতেছে একটু খেয়াল করো। একটা মেটাল স্ফিয়ার আছে, আরেকটা মেটাল স্ফিয়ার যখন আমি কানেক্ট করলাম, এই যে কন্টাক্ট করলাম, তখন চার্জের মধ্যে দেখো চার্জিত একটা রড দিলাম এই জায়গায় আলাদা করে। তো আলাদা করে রড দিলে কি হচ্ছে, ইলেকট্রন গুলো কি হয়ে যাচ্ছে, আলাদা ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে। আবার এটার ইলেকট্রন গুলো, এটার পজিটিভ চার্জ গুলো আলাদা হয়ে কি হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। যার ফলে আমি কি করলাম দেখো তো, যার ফলে আমি নেগেটিভ চার্জ বিশিষ্ট পার্ট পেলাম, পজিটিভ চার্জ বিশিষ্ট পার্ট পেলাম। এখানের মধ্যে কিন্তু কিছু কিছু অল্প পরিমাণে ইলেকট্রন আছে যেগুলো এখানে আমরা অ্যানিমেশনে শো করিনি, ঠিক আছে। তাহলে আশা করতেছি এই জিনিসটা পারবা, ঠিক আছে। এটা আরেকবার দেখো,
আরেকবার দেখো, আরেকটু দেখে, একটা মেটাল স্ফিয়ার নিলাম, আরেকটা মেটাল স্ফিয়ার নিলাম, দুটাকে আমি কি করলাম, কন্টাক্ট করলাম, একটা রড চার্জ দিতে একটা রড দিলাম যেটা ধনাত্মক চার্জ বিশিষ্ট রড। ওকে, তো এই রডটা দেওয়ার ফলে কি হচ্ছে দেখো তো, রডটা দেওয়ার ফলে একটা ইলেকট্রনের সাইড আলাদা হচ্ছে আর একটা কি প্রোটনের সাইডটা কি হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। এন্ড যার ফলে এই রডটা দিয়ে কি হচ্ছে, আমি পজিটিভ এবং নেগেটিভের যে পার্টটা আছে সেই জিনিসগুলো কি করে ফেলতে পারতেছি, ইজিলি আলাদা করে ফেলতে পারতেছি। ঠিক আছে, তার মানে দুই দিক আলোকগুলোকে একসাথে রেখে তাদের ভিতরে ভিন্ন চার্জ আবেশিত করা পসিবল। পসিবল কিনা কোশ্চেন আসতে পারে, হ্যাঁ পসিবল। কিভাবে, এই জিনিসটা একটু ব্যাখ্যা করে দেব। ওকে, তো এখন একটু খেয়াল করো বৈদ্যুতিক আবেশ, যেহেতু লাস্ট পার্টের দিকে আমরা চলে আসছি। ঠিক আছে, যে বৈদ্যুতিক আবেশ জিনিসটা একটু যদি কনসেপ্ট ক্লিয়ার করি, আমার কাছে ধরো কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার করি, আমাদেরকে হোয়াইট কালারটা নিয়ে দাও। আমার কাছে ধরো একটা মেটালিক রড আছে, পজিটিভ। তো আমি কিছুক্ষণ আগে বলছিলাম দুইটা রডকে কানেক্ট করবে, এবার আমি একটা রডকে আলাদা নিলাম। এই জায়গায় একটা মেটালিক স্ফিয়ার আছে, এই জায়গায় আরেকটা কি আছে, মেটালিক স্ফিয়ার আছে। দুইটা স্ফিয়ার আছে, খেয়াল করো, দুইটা মেটালিক স্ফিয়ার আছে। আমি জানি না তাদের মধ্যে কোন চার্জ আছে, আমি জানি না তাদের একটা আরেকটার মধ্যে কি আছে, কোন চার্জ আছে। এমন নরমালি আমরা জানি দুইটার মধ্যে পজিটিভ নেগেটিভ আছে কিন্তু। তো আমি যখন এই পজিটিভ মেটালটাকে, এই পজিটিভ রডটাকে, এই রডের মধ্যে যে পজিটিভ পার্টটা আছে, এই পজিটিভ রডটাকে যখন আমি তাদের সামনে ধরবো, অর্থাৎ এই জায়গায় যখন আমি ধরবো, এখানে যখন ধরবো, এন্ড এই দুইটা মেটালকে যখন আমি কন্টাক্ট করব, কন্টাক্ট যখন করব, যখন কানেক্ট করব, তখন কি হবে, এই পজিটিভ প্রান্তের আশেপাশে ঘিরে নেগেটিভ চার্জগুলো কি হবে, জমা হতে শুরু করবে। আবার এই জায়গায় কি হচ্ছে একটু খেয়াল করো, এই জায়গায় এই যে মেটালটা যেটা আছে, এই মেটালটার মধ্যে কি হচ্ছে বলতো ভাইয়া, যখন তুমি পজিটিভ নিচ্ছিলে এদিকে দেওয়ার কারণে এটা নেগেটিভ হইলো, তাহলে এই পার্টটা কি হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে না। এই মেটালে থাকা পার্টগুলোর মধ্যে দেখো, এই যে পজিটিভ আছে, তাহলে পজিটিভকে পোর্শন করে এটা নেগেটিভ হয়ে যাবে, তুমি সিমিলার টাইপ দেখো। আর এইখানে থাকবে পজিটিভ পার্ট। এই হচ্ছে একটা মেটালের কি, একটা মেটালের মেইন আবেশ। ঠিক আছে, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি ভাইয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি আবেশিতকরণ বা আবেশ প্রক্রিয়া। আশা করতেছি ক্লিয়ার। সো আবেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ। আবেশ এসকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। সো আশা করতেছি এতক্ষণ তোমাদেরকে যে টপিকগুলো পড়াইছি ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাসটা আর বড় করব না, আজকের ক্লাসে তোমাদেরকে বেসিক কনসেপ্টগুলো দেওয়ার ট্রাই করছি। এই ক্লাসটা আমি আরো 2টা লেকচারে শেষ করব, এন্ড আমি ট্রাই করব তোমাদেরকে যেন সর্বোচ্চ পরিমাণের কনসেপ্টটা দিতে পারি, এন্ড যে কনসেপ্টের মাধ্যমে তোমরা যে কোনো সিকিউ কোয়েশ্চেন, তরঙ্গ চ্যাপ্টারে যেরকম পড়াইলাম, সিমিলারলি এই চ্যাপ্টারটা যে কোনো সিকিউ কোয়েশ্চেন এট এনি টাইম তোমরা যেভাবে পারো ইজিলি সলভ করে ফেলতে পারবা। সো আশা করতেছি এই জিনিসটা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা পরের টপিক থেকে আলোচনা করব। সো ভালো থাকো, আসসালামু আলাইকুম সবাইকে।